সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকে আমি এই পর্বে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেইটি হচ্ছে, আমরা যে ধান রোপণ করার 30 থেকে 40 দিনের মাথায় এসে আমাদের ধানের জমিগুলো শুকাই দেই অর্থাৎ শুকে ফেলি। পানি 6-7 দিন 8-10 দিন শুকিয়ে নেই, শুকিয়ে নিয়ে কোথাও কোথাও ফাটিয়ে ফেলি জমি। তো এই শুকিয়ে ফাটিয়ে ফেলাটা এটা কতটুকু যৌক্তিক, এটা আসলে উচিত কিনা, আর এটা পরবর্তীতে আমার ধানের ফলনের কোনো ক্ষতি করে কিনা, এই বিষয় নিয়েই আজকের পর্বে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তো একটা লাইক করতেই পারেন। তো চলুন দর্শক বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, যেহেতু আজকের পর্ব হচ্ছে যে আসলে ধানের যে আমাদের জমি, সেই জমি আমরা শুকিয়ে ফাটিয়ে ফেলার কি কারণ আছে, কিংবা এটা ফাটিয়ে ফেললে আমাদের ধানের ফলন কম বেশি হবে কিনা, আর এটা ফাটিয়ে ফেলা উচিত কিনা, কিংবা কেন আমরা ফাটিয়ে ফেলবো, এই তথ্যগুলোই নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা জানি যে আসলে আমরা কেন এই জমিগুলো ফাটিয়ে ফেলি, এই জমিগুলো শুকিয়ে নেই কেন। দর্শক বন্ধুরা, এটা আপনারা যেহেতু চাষি ভাই, আপনারা সবেই জানেন। আপনার জানাটাই আমি একটু বলে রাখি যে আসলে আমরা এই জন্যই জমিগুলো ফাটিয়ে নেই। কোথাও কোথাও দেখা যায় অতিরিক্ত শ্যাওলা জমে গেছে জমিতে দীর্ঘদিন পানি থাকার কারণে, যার কারণে জমিতে সার যে আমি প্রয়োগ করছি সেই সারগুলো আমার গাছগুলো গ্রহণ করতেছে না। এই কারণে ম্যাক্সিমাম আমরা ফাটা জমিটা ফাটিয়ে নেই। দ্বিতীয়ত কারণ হয় যে আসলে আমি সার দিলাম, সার দেওয়ার পরেও কোনো রকম যখন সারগুলো ধরতেছে না, সেই কারণেও আমরা জমিগুলো ফাটিয়ে নিই। তৃতীয়ত কারণ হচ্ছে যে ফাটিয়ে নেওয়ার পরে দেখা যায় যে আমাদের জমিগুলোর যেই রোয়াগুলো যেই পজিশনে ছিল তার চেয়ে অনেক ভালো হয়। সেই জন্য আমরা প্রতি বছর একটা করে শুকনা দেই এবং জমিগুলো ফাটিয়ে নিই। এখন আসি, এই যে আমরা যে ফাটিয়ে নেই জমিগুলো, এতে কি লাভ, এতে কি আসলে রোয়া পরবর্তীতে ভালো হয়, কিংবা হয় কেন, এর কি কোনো যুক্তি আছে, এর কি কোনো ব্যাখ্যা আছে, এটা কি উচিত? দর্শক বন্ধুরা, যেহেতু আপনারা যারা আমার পর্বটি দেখছেন তারা অবশ্যই চাষি এবং চাষের সাথে জড়িত। তো আমরা দেখি যখনই আমাদের জমিতে ফাটিয়ে নেওয়া হয় জমিগুলো, শুকনা দেওয়ার পরবর্তীতে আমরা যখন সার দিই সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি গাছ আসলে ভালো হয়ে যায়। এর যে কারণটা, এটার বৈজ্ঞানিকও কারণ আছে। কারণটা হচ্ছে যখনই কোনো উদ্ভিদ কোনো রকম কষ্ট ছাড়াই এমনি উঠতেছে, আর যেই খাদ্যগুলো আমরা দিচ্ছি এই খাদ্যগুলো নিয়ে উদ্ভিদ কোনো রকম সাড়া দিচ্ছে না, সেই সময় যদি উদ্ভিদকে একটা কষ্ট দেওয়া হয়, কোথাও কোথাও মই দিয়ে দেওয়া হয়, কোথাও শুকনো দিয়ে কষ্ট দেওয়া হয়, তখন কিন্তু শুকনো পাওয়ার পর জমির যে শিকড়গুলো আছে, তখন উদ্ভিদ সেই শিকড়গুলোর সাহায্যে সেই পাতাগুলোর, তার যে পাতা আছে সেই পাতার সাহায্যে কিন্তু তার যে অভিযোজন ক্ষমতা আছে, তার যে পুষে নেওয়ার ক্ষমতা আছে, সেরে নেওয়ার ক্ষমতা আছে, এই ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। যখনই তার কাছে একটা কন্টিনিউ পানি ছিল, কন্টিনিউ একটা রস ছিল, কন্টিনিউ একটা খাদ্য ছিল, সে কোনো রকম ভাবে এটা যখন নিচ্ছে না, তখন যখন দেখা যায় যে আসলে আহ, এইভাবে কোনো রকম সাড়া পাচ্ছে না, তখন যদি আমরা তাকে সাড়া প্রদানের জন্য, সাড়া দেওয়ার জন্য একটা কষ্ট দিয়ে থাকি, অর্থাৎ জমি শুকিয়ে নেই, তখন কিন্তু তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে উদ্ভিদ তখন সাড়া দিতে শুরু করবে। তখন সাড়া দিতে শুরু করবে এবং তার শরীরে একটা টান চলে আসবে। এই টানের তাগিদে সে কিন্তু একটু হলেও চেঞ্জ হবে। আগের যে পর্যায়ে তার কোষগুলো ছিল, আগের যে পর্যায়ে তার স্থানটা ছিল, তার থেকে সে আলাদা একটা মুভমেন্ট নিবে, আলাদা একটা সিস্টেমে চলে আসবে। এর কারণটা হচ্ছে, আপনি একটা উদ্ভিদকে আজকে বাঁকা করে দেন, কালকে তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে সে সোজা হয়ে উঠবে, অর্থাৎ তার সেরে ওঠার ক্ষমতা, সে নিজে বেঁচে থাকার তাগিদে সে কিন্তু পরের দিনেই সোজা হবে। আপনি এক সাইডে বাঁকা করে রাখবেন, ও পরের সাইডে সোজা হবে। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটার কারণেই
উদ্ভিদকে আমরা যখন কষ্ট দিয়ে থাকি, উদ্ভিদকে যখন একটা অন্য পর্যায়ে নিয়ে থাকি, তখন সে আলাদা তার যে শারীরিক যে শক্তি আছে, শারীরিক যে উদ্ভিদের ক্ষমতা আছে, অভিযোজন ক্ষমতা যেটাকে বলে, এই খাপ খেয়ে নেওয়ার ক্ষমতা তখন সে প্রয়োগ করবে। এই কারণে যখন এই জমিগুলোকে আমরা ফাটিয়ে ফেলি কিংবা অনেকে মই দিয়ে দেই, তখন কি হয়, ওই একটা কষ্ট সে পেয়ে গেল, একটা তার পর্যায়ে চলে গেল, আহারে এই পর্যায়ে আছি, এই পর্যায় থেকে তো আমাকে সেরে উঠতে হবে, এই প্রকৃতিতে আমাকে বেঁচে থাকতে হবে, এই তাগিদেই তখন কিন্তু সেই উদ্ভিদগুলা, সেই গাছগুলা, সেই যে আমাদের ধানের গাছগুলো আছে, এই গাছগুলা কিন্তু তখন ভালো হয়ে যায়। তাছাড়া আমরা তো আগেই আলোচনা করছি যে অনেক শ্যাওলার ক্ষেত্রে হয়ে যায়, দীর্ঘদিন একটা জমিতে পানি থাকার কারণে অতিরিক্ত শ্যাওলা জমে যায়। দেখা যায় যে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকম যখন হয়ে যায়, তখন কিন্তু আমরা যদি সারগুলো প্রয়োগ করি, পরবর্তীতে যে কোনো খাদ্য প্রয়োগ করি, সেটা কিন্তু সরাসরি মাটিতে যাচ্ছে না, তার আগেই এগুলো কিন্তু রোদে শুকে টুকে নষ্ট হয়ে যাচ্ছে। তো যখন আমরা এই শুকনাটা দিব, তখন কিন্তু এই যে এজোলা বা শ্যাওলা, এই যে যেগুলো আছে কুচুরিপানা, এই কুচুরিপানা বলেন, শ্যাওলা বলেন, এজোলা বলেন, সবগুলো মাটিতে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। যাওয়ার ফলে কি হবে যে আসলে ওই পরবর্তীতে যখনই আপনি পানিটা দিলেন, তখন কিন্তু এইগুলা ওইভাবে রিকভার হয়ে উঠতে পারবে না এবং ওইভাবে আর হবে না। তখন যখন আপনি পানি দিলেন, পানি দেওয়ার পরপরই আমরা যারা শুকনা দিই, পানি দেওয়ার পরপরই সারগুলো প্রয়োগ করি আমাদের দ্বিতীয় ডোজের, তো তখন এই সারগুলো কিন্তু সরাসরি জমিনে যা লাগবে এবং কাজ করবে। মোটামুটি এটাই আরো ব্যাখ্যা, এতটুকুই জানা শোনার ব্যাখ্যার মধ্যে, যে পরবর্তীতে আমাদের এক পাশে হচ্ছে সার দেওয়ার সুবিধা হয়, অপর পাশে হচ্ছে যে সার যতটুকু দেব ততটুকু সরাসরি মাটিতে যায়। তৃতীয়ত হচ্ছে যখনই গাছকে আমরা কষ্ট দিলাম, সেই গাছটা আসলে তার অভিযোজন ক্ষমতার সাহায্যে আবার রিকভার হওয়ার চেষ্টা করবে এবং আগের যে পর্যায়টাতে ছিল সে খাদ্য টাদ্য খাচ্ছে কিন্তু কোনো রকম সাড়া দিচ্ছে না, পরবর্তীতে যখন কষ্টতে পড়বে তখন সে কিন্তু আসলে সাড়া দেওয়া শুরু করবে। এক প্রকার কষ্টে পড়লে কামাই করে খাওয়ার মতন আর কি। তো দর্শক বন্ধুরা, এই যে আমরা শুকাই যে দেই, এই ছিল এখানকার কারণ। তো এর মধ্যে যদি আপনাদের কোনো রকম কম মানে প্রশ্ন থেকে থাকে, কোনো রকম জানার থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক পেতেই পারি। দর্শক বন্ধুরা, মূল পর্ব থেকে আমি প্রতিনিয়ত একটা করে লাস্ট পর্যায়ে এসে দুই একটা তথ্য দিয়ে থাকি, যেই তথ্যগুলো হচ্ছে যে আমাদের কৃষি ক্ষেত্রে লাগতে পারে। তো দর্শক বন্ধুরা, আমরা যারা দ্বিতীয় ধাপের সারগুলো প্রয়োগ করব, তারা কি আসলে পটাশ সার প্রয়োগ করছি? যদি না করি তাহলে আমরা তৃতীয় ধাপের ক্ষেত্রে অবশ্যই পার বিঘা জমিতে 5 কেজি করে পটাশ সার মজুদ রাখবো, অর্থাৎ হিসাবে তার যে হিসাব সেই হিসাবে রাখবো। এই পটাশ সারটা আমরা তৃতীয় ধাপে যদি প্রয়োগ করি, সেই ক্ষেত্রে যে লাভটা হবে সেটা হচ্ছে ওই সময়টা ধানের শিকড়গুলো আরো বেশি করে লাগবে, বেশি করে বসবে, গাছ শক্তিশালী হবে। ফলে কোনো রকম যদি বাতাস আসে, আবহাওয়াটা যদি খারাপ হয়ে যায়, ঝড়ো বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমার ধান গাছগুলো হেলে পড়বে না। এই হচ্ছে এর একটি গুণ। পাশাপাশি ওই সময়টাতে আমরা ব্লাস্ট রোগ লক্ষ্য করতে পারি, সেই ব্লাস্ট, খোলপড়া, খোল পচা সবগুলো কিন্তু আসলে ঠিক ওই সময়টাতে লাস্ট পর্যায়ে হয়। তো এতক্ষণ ধরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর থাকুক আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।